সমাজের প্রান্তিক মানুষের, উৎপাদনমুখী দেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণের যে প্রক্রিয়া, এর পথে চূড়ান্ত বাধা হয়ে যাবে এই বাজেটটা। সেটা আমি আপনাদের কাছে বললাম। এবং এই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা এই বাজেটের প্রস্তাবনায় 6.5%, যা একটা চটকদার সিদ্ধান্ত। বর্তমান ভঙ্গুর বিনিয়োগ পরিবেশ, দুর্বল আর্থিক নীতি, ব্যাংকিং খাতে অন্যায্য হস্তক্ষেপ, সীমাহীন দুর্নীতি, বৈষম্যমূলক সিদ্ধান্তের ফলে দেশের ভবিষ্যৎ উৎপাদনশীলতাকে বাধাগ্রস্ত করবে। IMF, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার পূর্বাভাস 5% নিচে রেখেছে। এ সমস্ত আন্তর্জাতিক শতাংশ বলছে যে জিডিপিতে আগামী অর্থ বছরে 5% নিচে থাকবে। সেখানে বর্তমান সরকারের বাজেটে 6.5% লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে, যা এখনো কখনো অর্জন করা হয় নাই। এটাকে একটা ফাঁকা বলি, ফাঁপানো বলি হিসেবেই আমরা মনে করি। একটা উচ্চাভিলাষী, জনগণকে দেখানোর মতো একটা বাজেট করা হয়েছে। আলটিমেটলি ভেতরটা অন্তঃসার শূন্য। মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7.5%, যা সরকারের 4 মাসের কার্যক্রম ও রিপোর্টের বিপরীত। জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম উপর্যুপরি বাড়িয়ে দেওয়ার ফলে উৎপাদন খরচ বেড়েছে ও বাড়বে। এমতাবস্থায় মুদ্রাস্ফীতির পরিমাণ কমবে না, বরং বাড়বে। জনগণের ক্রয় ক্ষমতা ইতিমধ্যেই হ্রাস পেয়েছে। বার্ষিক উন্নয়ন ব্যয়, যেটাকে বলা হয় এডিপি, এর পরিমাণ অপরিকল্পিতভাবে বাড়িয়ে 3 লক্ষ কোটি টাকা করা হয়েছে। এডিপির নামে দুর্নীতি ও লুটপাটের সুযোগ তৈরি করে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। আপনারা জানেন এডিপির যে অর্থটা যায়, সেদিন আমাদের বাজেট, ছায়া বাজেট কনফারেন্সে কিন্তু আমাদের আমিরে জামাতের কথা বলেছেন। এই জন্য আমি বলবো, আমাদের বৈশিষ্ট্যের মধ্যে প্রস্তাবিত বাজেটে আমরা ফিসক্যাল ইয়ারকেও চেঞ্জ করার কথা বলেছি। এডিপির টাকাগুলো এমন সময় যায়, জুনে গিয়ে শেষ হয়ে যায়, তো আবহাওয়া খারাপ, বর্ষাকাল, টাকা পয়সা লুটপাট হয়, দলীয় নেতাকর্মীদের পকেটে ইউনো অফিস, ডিসি অফিস, কাবিকা, এটা সেটা নানান প্রকল্পে লুটপাট ছাড়া বাস্তবায়ন হয় না। বরাদ্দ হয়, ঠিকাদাররা আর ওই যে কি বলে পিআইও থাকে, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার, যারা ইউনোতে থাকে, এরা সব ভাগাভাগি করে লুটপাট করে নিয়ে যায়। আলটিমেটলি উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নে এই এডিপি কোনো কাজে লাগে না। এবং এমপিরাও ভাগ পায়, সবাই পায়। এবং এটার কারণে আমরা বলছি যে এটা একটা সুযোগ করে দেওয়া হয়েছে দুর্নীতি এবং লুটপাটের। ফলে বর্তমান সরকার গৃহীত এই অপরিণামদর্শী সিদ্ধান্ত পতিত ফ্যাসিস্ট সরকারের নীতিকেই কিন্তু আমাদের স্মরণ করে দিচ্ছে। এছাড়াও উচ্চাভিলাষী এই বাজেটের অর্থ সংস্থান করতে গিয়ে সরকারকে অতিমাত্রায় ঋণ নির্ভরতার পরিকল্পনা করতে হয়েছে। অথচ বাংলাদেশ ইতিমধ্যেই মাত্রাতিরিক্ত ঋণের বোঝায় জর্জরিত। দেশীয় উৎস, বিশেষত ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত ঋণ গ্রহণের ফলে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ স্থবির হয়ে পড়বে, যা কর্মসংস্থান সৃষ্টির পথে অন্তরায় হবে, যেটা আমি আগে বলেছি। অতিরিক্ত বাজেট ঘাটতি ব্যবস্থাপনা করতে গিয়ে দেশের সামষ্টিক অর্থনীতি অস্থিতিশীল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। রাজস্ব আয়ের ক্ষেত্রে বাস্তবসম্মত কোনো রূপরেখা সরকার দিতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে ন্যূনতম ব্যক্তিগত কর হার 5% থেকে বাড়িয়ে 10% নির্ধারণ করা হয়েছে, যা নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত জনগণের উপরে অতিরিক্ত চাপ তৈরি করবে। মুদ্রাস্ফীতিতে যেখানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধ্যের বাইরে চলে যাচ্ছে, সেখানে অতিরিক্ত করের বোঝা জীবন নির্বাহকে আরো বেশি অতিষ্ঠ করে তুলবে। তাছাড়া করদাতাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিশেষায়িত সুযোগ সুবিধার কথা এই বাজেটে উল্লেখ নেই। বিদ্যমান বাজেট অবকাঠামোগত উন্নয়ন ও শিল্পের কাঁচামালের দাম বাড়ানো হয়েছে। এছাড়াও শিল্প ও উৎপাদন বিমুখতা স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। এলপিজি গ্যাসের উপর ভ্যাট বৃদ্ধি জনজীবনের দুর্ভোগ বয়ে আনবে। আরএমজি অর্থাৎ গার্মেন্টস খাতে সংশ্লিষ্ট বিভিন্ন কাঁচামালের উপরে শুল্ক বৃদ্ধি করায় আমাদের রপ্তানি আয় কিন্তু হুমকির মুখে পড়বে। গণবিরোধী এই বাজেটের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই বাজেট প্রণয়নে কোনো ধরনের হটকারিতা জনগণ মেনে নেবে না। তাই অতি সত্বর অবাস্তবায়নযোগ্য, উচ্চাভিলাষী ও লুটপাটের সহায়ক বাজেট সংশোধন করে বিনিয়োগ বান্ধব, জনকল্যাণমূলক বাজেট প্রণয়নের জন্য আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে জোর দাবি জানাচ্ছি। আমি আপনাদের সামনে এই উচ্চাভিলাষী বাজেটের সঙ্গে বাস্তবতার যে অনেক দূরত্ব এবং এখানে পরিচালন ব্যয়ের যে আধিপত্য, সুদের আবর্তে বাজেটকে জর্জরিত করে ফেলা হয়েছে, উন্নয়ন ব্যয়ের সংকোচন প্রবৃদ্ধির গতিতে লাগাম টানা হয় নাই। ঘাটতি বাজেট আপনি লক্ষ্য করেছেন, আমি শুরুতেই বলেছি বড় ধরনের ঘাটতি বাজেট, এবং এখানে বলা হয়েছে জিডিপির অনুপাতে এই ঘাটতি 3.5%, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সহনীয় মনে হলেও এই অর্থায়ন প্রক্রিয়াটা কিন্তু ঝুঁকিমুক্ত হবে না। আরেকটা বিষয় হলো যে এই বাজেটের
সফল বাস্তবায়নের জন্য যে 3টা বাধার কথা আমি বলেছিলাম, আর 3টা স্তম্ভের উপর এই বাজেট দাঁড়িয়ে আছে, সেইখানে সরকার খুব দুর্বল। এনবিআর এর কর আহরণ সক্ষমতা, লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করা, অথচ আমাদের যে কর অ্যাডমিনিস্ট্রেশন এনবিআর এর দুর্নীতিমুক্ত কর প্রশাসনিক ব্যবস্থা কিন্তু এখানে নেই, অথচ এই ভিত্তির উপরে কিন্তু বাজেট বাস্তবায়ন দাঁড়িয়ে থাকে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, যেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা স্বাভাবিক রাখতে হয়, সেটাও কিন্তু এই সরকার পারছে না। ঋণ ম্যানেজমেন্ট, দেশীয় ও বৈশ্বিক ঋণের সুদের চাপ সামলাতে হবে, সেটাও সরকার কিন্তু ব্যর্থ হবে। এবং জামাত ইসলামীর সেই ছায়া বাজেটের সঙ্গে 2-1টা তুলনামূলক আমি স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। 9,38 কোটি টাকা যে ব্যয়ের বাজেট, সেখানে আমরা জামাত ইসলামী দিয়েছিলাম 8,39,505 কোটি টাকার বাজেট। রাজস্ব লক্ষ্যমাত্রা সরকারের 7,01,150 কোটি টাকা, আমরা বলেছিলাম 6,65,926 কোটি টাকা। জামাতের রাজস্ব আদায়ের চেয়ে সরকার 35,000 কোটি টাকার মতো বেশি ধরেছে, কিন্তু এটা আদায় করা তাদের পক্ষে অসম্ভব হবে। জামাতের লক্ষ্যের চেয়ে সরকারের লক্ষ্য আরো উচ্চাভিলাষী, যদিও জামাত কর কাঠামো সংস্কারের কথা বলেছে। বাজেট ঘাটতি যে 2,36,450 কোটি টাকা, আর আমাদের জামাতের প্রস্তাবিত বাজেট ঘাটতি হচ্ছে 1,68,329 কোটি টাকা। জামাতের বাজেটে ঘাটতি অনেক কম, জিডিপি 2.43%, যেখানে সরকারের হচ্ছে 3.5%। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বাজেট দর্শনের ব্যাপারে সরকারি বাজেট ও জামাতের ছায়া বাজেটের মধ্যে কেবল সংখ্যার পার্থক্য নয়, বরং অর্থনৈতিক দর্শন ও বাস্তবায়ন কৌশল ও বড় ধরনের বৈপরীত্য আছে। তার মধ্যে একটা, যেটা আমি শুরুতে বলেছিলাম, যে অর্থ বছরের পরিবর্তনের প্রস্তাব আমাদের আমির জামাত রেখেছেন। এই ফিসক্যাল ইয়ারকে জুলাই-জুন অর্থ বছর যেটা ছিল, এটা পাল্টে জানুয়ারি টু ডিসেম্বর আমাদের ক্যালেন্ডার ইয়ারে চলে আসতে হবে। কর আদায় পদ্ধতি এবং করদাতাদের স্বস্তির জন্য গভর্নমেন্ট কিন্তু প্রস্তাব সেই 3,75,000 টাকার আয়কে কর সীমার মধ্যে রেখেছেন, আর আমরা জামাত ইসলামী বলেছি 4,50,000 টাকাকে আয়ের কর সীমা পর্যন্ত নেওয়া। পরবর্তী বছরে আমরা 5 লাখ টাকা করে আমরা করযোগ্য আয়ের সীমা পর্যন্ত নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছি। ব্যয়ের অগ্রাধিকার ও খাতভিত্তিক বরাদ্দ, আমরা সেখানে ডিটেলস বলেছি। করমুক্ত আর কি, করমুক্ত আয়ের সীমা। তো আমি কথা আর বাড়াতে চাই না, সংক্ষেপে বলতে চাই যে জামাত ইসলামীর ছায়া বাজেটটা মূলত একটা জনকল্যাণমুখী সংস্কারপন্থী রূপরেখা দেওয়ার চেষ্টা করেছে। সরকারের বাজেটের তুলনায় এটা কম ঘাটতি এবং কম বৈদেশিক ঋণ নির্ভর। তো এর মূল চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে যদি এই অধিবেশনে বাজেটের আলোচনার সুযোগ দিয়ে বিরোধী দলের যে সমস্ত বাজেটের সুযোগ থাকবে, কাটমাসন থাকবে, বাজেট আলোচনা থাকবে, বিভিন্ন প্রস্তাবনার সংশোধন গ্রহণ করে সরকার যদি সেই বাজেট প্রস্তাবনাকে সংশোধন করে, এবং ব্যাংকিং সেক্টরে যে নৈরাজ্য এক্ষুনি শুরু করেছে, অনেকগুলো ব্যাংক 5টা ব্যাংককে মার্জ করে দিয়েছে, ব্যাংক রেগুলেশন আইন করে লুটপাট করে কালো টাকা বিদেশে অর্থ পাচার করা, জনগণের টাকা লুটপাট করে নেওয়া, জোর করে সরকারের গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে কিছু লোকের হাতে হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা তারা দিয়ে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী রাস্তা দেখিয়ে গিয়েছিল, এখন বিএনপি সরকার সেই রাস্তায় হাঁটছে। যে ঠিক আছে, এস আলম সাহেব লুটপাট করে খেয়েছে, তো আমরাও এখন এস আলমের ঘাড়ে ভর করে তার এই ইসলামী ব্যাংকটা প্রায় 80% শেয়ার বোঝায় সে জোর দখল করে তার দখলে রাখছে। এইটাকে আমাদের আমির জামাত পার্লামেন্টে বক্তব্যে দাবি করেছেন, যার শেয়ার জোর করে অন্যায়ভাবে নেওয়া হয়েছে যে মূল্যে, সেই মূল্যেই সেই শেয়ারগুলো তাদের কাছে ফেরত দেওয়া হোক, এবং অন্যায়ভাবে ব্যাংকের চেয়ারম্যান এমডিকে বদল করে এস আলমের পছন্দ মতো চেয়ারম্যান এমডি নিয়োগের যে পায়তারা করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এটার আমরা তীব্র নিন্দা জানাই। এবং এই ব্যাংক কাঠামো, এই নৈরাজ্যপূর্ণ অবস্থায় যদি এই বাজেট পাস হয়, তাহলে বাংলাদেশের শুধু ব্যাংক নয়, গোটা অর্থনীতি, আমাদের আমির জামাতের ভাষায় বলবো, পার্লামেন্টে বলেছেন যে মাটির সাথে এদেশের অর্থনীতি মিশে যাবে, বেকারত্ব দূর হবে না, কর্মসংস্থান হবে না, আমরা একটা কঠিন সংকটে পড়বো। সেজন্য সাংবাদিক বন্ধুগণ, দেশবাসীর কাছে বলবো, আসুন এই লুটপাটের বাজেট, যা গণবান্ধব নয়, উন্নয়ন বান্ধব নয়, বরং গণবিরোধী, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হই এবং সরকারের কাছে দাবি জানাই যে কালো টাকাকে সাদা করার সুযোগ এবারও রাখা হয়েছে। এগুলো থেকে মুক্ত করে একটা
জনমুখী জনবান্ধব বাজেট প্রস্তাবনা চূড়ান্ত করে রেওয়াজ অনুযায়ী 30শে জুন বাজেট পাস হয়, তার আগে পার্লামেন্টে সেই সুযোগটা দিয়ে সরকার এখানেও যেন সংখ্যাগরিষ্ঠতার জোরে গণভোটের রায় না মেনে যেমন জনগণের বিরুদ্ধে গিয়েছেন, এই গণবিরোধী বাজেট জোর করে চাপিয়ে দিয়ে আপনারা আর জনগণের বিরুদ্ধে যাবেন না, তাহলে রাজনীতির বিতর্কের জায়গা পার্লামেন্ট আছে এখনো, এটাকে আপনারা রাজপথে নিয়ে যাবেন না। সরকারের কাছে সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে আপনাদের এবং দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জামাত ইসলামীর অফিসিয়াল বাজেট প্রতিক্রিয়া আমি সংক্ষেপে শেষ করলাম। এখন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ থাকবে। আমাদের ডক্টর হামিদুর রহমান আজাদ ভাই, আব্দুল হালিম ভাই, রেজাউল ভাই নেতৃবৃন্দ যারা আছেন তারা এই বাজেট ব্যাপারে প্রশ্নের উত্তরে ওনারা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ঢাকা চেম্বার অফ কমার্সের যে মন্তব্যটা, আসলে ব্যবসায়ী সংগঠনগুলো প্রফেশনাল অর্গানাইজেশন আমরা দেখি, ওনারা যখন আবার কোনো ইনফ্লুয়েন্স বা বায়াসনেস বক্তব্য দেয়, সেটা আমরা একটু বিস্মিত হই। এই ক্ষেত্রে ওনাদের স্বার্থেই ওনাদের কথা বলা উচিত, কারণ সরকার যে ঋণ কথা বলেছে, আসলে তো ঘাটতি বাজেট পরোয়ার ভাই যেটা বাজেট বক্তব্য দেখে উপস্থাপন করেছে, কিন্তু প্রকৃত অর্থে এখানে ঘাটতি হবে 4,80,000 কোটি টাকা। কারণ এনবিআর যে লক্ষ্যমাত্রা দিয়েছে, বিগত দিনের যে ইতিহাস আছে রাজস্ব আহরণের আয়ের, সেটা কিন্তু 4.5 লক্ষ কোটির বেশি নয়। তাহলে আরো 2,35,000 কোটি এটাও কিন্তু ঘাটতি জায়গায় যোগ হবে। কারণ আপনি বাজেট বাস্তবায়ন করতে যাবেন, তাহলে এই টাকাটা আপনাকে ঋণ নিতে হবে। তাই আপনি ঋণটা কোথায় দিচ্ছেন? ঋণটা বারবার দিচ্ছেন আপনি অর্থনৈতিক কাঠামো ভিত্তিকে দুর্বল করার জায়গায়। কিন্তু আপনি বিনিয়োগের জায়গায় যখন দুর্বল করবেন, কর্মসংস্থান হবে না, ইন্ডাস্ট্রি গড়ে উঠবে না, উদ্যোক্তা তৈরি হবে না, এবং দেশের বিনিয়োগের যদি পরিবেশ তৈরি না হয়, সেখানে যেন যে ব্যাংকিং খাতের কথা বলছেন, ব্যাংকের নৈরাজ্য দূর হলে, সুশাসন কায়েম হলে আপনার শেয়ার বাজারও কিন্তু চাঙ্গা হয়ে যাবে। একটার সাথে অর্থনীতির কানেক্টিভিটি আছে, কানেকশন আছে। এসব মিলিয়ে ব্যবসায়ীদেরকে দাবি করা উচিত ছিল আমাদের বিনিয়োগ খাতে যে আপনারা বেসরকারি বিনিয়োগ যে 6% বলেছেন, এটা বাড়ানোর কথা দাবি করা উচিত ছিল। তাহলে সামগ্রিক ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব হইত। আপনারা যদি ব্যবসায়ীদের থেকে সাক্ষাৎকার নেন, মন্তব্য নেন, তারা এই কথাটাই বলবে। তাহলে আমার দেশের আভ্যন্তরীণ বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ দুটার সমন্বয়ে কিন্তু বাংলাদেশে ঘাটতি বাজেট কর আহরণের মাধ্যমে, কর্পোরেট ট্যাক্সের মাধ্যমে এবং ইন্ডিভিজুয়াল ট্যাক্সের মাধ্যমে এটা জোগাড় করা সম্ভব। সেই জায়গাটা আমরা সেভাবে দেখছি। অর্থাৎ ব্যবসায়ীদের সঠিক প্রতিনিধিত্ব মন্তব্য হয়েছে বলে এটা আমি মনে করছি না। ওনাদের বরং ওনারা ফ্যাসিলিটিগুলো কি দেয়া হয়েছে। জামাত ইসলামের বাজেটে আমির জামাত সুস্পষ্ট বলেছেন, আমাদের মিলন ভাই যে বক্তব্য দিয়েছেন বাজেট প্রস্তাবনা, সেখানে স্পষ্ট বলা আছে আমরা ব্যবসায়ীদের সাথে, স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কর্পোরেট ট্যাক্স ক্রমান্বয়ে নামিয়ে নিয়ে আসবো। কিন্তু এই সরকার কি সেটা করেছে? না, এটা করে নাই। তারা আগের জায়গায় আছে। কর্পোরেট ট্যাক্স যে অতিমাত্রার কর আরো আগে থেকে আছে, সেটাকে ধরে রেখেছেন। এই কালো টাকা সাধু করা যে কথাটা বলা হয়েছে, 30% রিয়েল এস্টেটে বিনিয়োগ করে, আগে হয়তো এটা 15% ছিল, এখন ওনারা করছেন 30% দিয়ে আপনি সাদা করতে পারবেন। পার্সেন্টেজ যাই আপনি বলেন না কেন, কিন্তু আপনি এখানে দুর্বৃত্তায়ন কিন্তু পৃষ্ঠপোষক টাকা দিচ্ছেন। কালো টাকা আয় করার যে একটা সুযোগ তৈরি করে দিয়েছেন আপনি। অর্থাৎ আপনার মাথায় তো এটা আছে, এই কালো টাকা সাদা করা কারা? সরকারি দল, সরকারি সুযোগ সুবিধা, ঠিকাদারের চাঁদা, কমিশন সব নিয়ে টাকা রাখার জায়গা পায় না, তখন ওই রিয়েল এস্টেট খাতে বিনিয়োগটা করে সম্পদ প্রবৃদ্ধি তার দেখা যায়। ইলেকশনের হলফনামায় সব কিছু না দেখালেও যা দেখায় 10 গুণ, 100 গুণ, 50 গুণ বেড়ে যায়। কেন? ওই কালো টাকার সুযোগ দিয়ে বৈধ করা হয়েছে।
এটা চিরতরে বন্ধ করা উচিত। এটা না হলে কোনোদিন দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে না। আমি আরেকটা কথা বলে শেষ করব আপনার প্রসঙ্গক্রমে। কালকে পরার ভাই আমরা ছিলাম, মাননীয় অর্থমন্ত্রী কিছু কিছু জায়গায় রিপিট করেছেন, উচ্ছ্বসিত কণ্ঠ বলেছেন, আর ওনাদের বন্ধুরা পার্লামেন্টে তালি বাজিয়েছেন। সেখান থেকে আমি বেরিয়ে আসলাম প্রতিক্রিয়ার জন্য আমাদের মহানগরী প্রোগ্রামে, দেখি যে একটা আনন্দ মিছিলও হচ্ছে। আনন্দ কেন? মনের চাহিদা পূরণ হয়েছে, বাসনা পূরণ হয়েছে। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় সংসদ সদস্যদের বাসনা পূরণ হয়েছে, ওনাদের কর্মীদেরও বাসনা তৈরি হয়েছে, রাষ্ট্রপতি উল্লাস করতেছে। সেটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় উনি যেটা বলেছেন, অনেকগুলো বলছে, তার একটা বলি। এখানে ওনারা বলেছেন ইতিহাসের সবচেয়ে বড় স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দ দিয়েছে বিএনপি সরকার। কথা তো ঠিক, কাগজ কলমে আপনি দিয়েছেন, কিন্তু আপনি কি দেখেছেন গত অর্থ বছর তার আগের বছর 20,000 কোটি টাকা যে ফেরত গিয়েছে, সরি 1000 কোটি না, 20% 30% টাকা ফেরত গিয়েছে। যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকা বরাদ্দ দেয়, বাস্তবায়ন করতে পারেন অন্যান্য মন্ত্রণালয়ের ঘটনা কিন্তু একই। এত দীর্ঘ কথা বলতে চাই না। মঞ্জুরি দেয় করে টাকা নেয়, টাকা ফেরত দেয়, সক্ষমতা নাই, তড়িগড়ি করে বাস্তবায়ন করে। ওই যে ফিক্সিক্যাল ইয়ারের কথা বলা হয়েছে, এগুলো সব মিলিয়ে কারেকশনের একটা বিশাল আয়োজন স্বাস্থ্য খাতে এবার করা হয়েছে। স্বাস্থ্য খাতে কি নৈরাজ্য হয়, দুর্নীতি হয়, কে না জানে। পিজিতে, ঢাকা মেডিকেলে, সরকারি মেডিকেল হাসপাতালে কে হয়, এটা কে না জানে, আমি সবাই জানি। সুতরাং এই যে একটা দুর্নীতির যে চক্র আছে, এই চক্রের সাথে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সহ মিলিয়ে লুটপাটের একটা বিশাল আয়োজন করার জন্য যে একটা বড় বাজেট স্বাস্থ্য খাতেও দেওয়া হয়েছে, অন্যান্য খাতে কিছু বাড়ানো হয়েছে। উচিত ছিল শিক্ষা খাতে বাড়ানো। শিক্ষার মাধ্যমে যে দক্ষ ম্যানপাওয়ার তৈরি হয়, সেটাই তো আমাদের একটি আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারে। সোশ্যালাইজেশন কথা এখানে নাই। সেই জায়গাটা যদি আপনি মোরাল এডুকেশন সহ যদি নিয়ে আসতে পারেন, তাহলে করাপশন ফ্রিও হবে, স্কিল বাড়বে, দক্ষ ম্যানপাওয়ার তৈরি হবে। এখানে মাত্র 0.5%, 0.5% আপনি বাড়িয়েছেন। আগে ছিল 1.5% টোটাল বাজেটের, এবার 2% করেছেন। তাহলে শিক্ষা খাতের উপর এত বড় জুলুম বেঞ্চে আপনি কেন করলেন? আমাদের তরুণ প্রজন্মের কথা আপনি উচ্ছ্বসিত কণ্ঠে পার্লামেন্টে বলিয়ে সস্তা তালি নেন এবং আপনারা রাজপথে আনন্দ উল্লাস করেন, কিন্তু আমাদের প্রজন্ম তৈরির জন্য যে বড় খাত, এটাতে বাজেটের সর্বোচ্চ দেওয়া উচিত ছিল, যেটা জামাত ইসলামী প্রস্তাব করেছে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যদি আরো ভাইদের প্রশ্ন থাকে। এই বাজেটটা আপনারা সরকারি দলকে দিয়েছেন কিনা এর আগে? আর দ্বিতীয়ত হচ্ছে, আপনাদের সাথে সরকারি দলের সংসদে আমরা দেখি বেশ ভালো সম্পর্কই আছে। সেক্ষেত্রে সংসদে আপনারা এই যে আপনাদের যে ছায়া বাজেটটা, সেটা সরকারকে কতটুকু দিতে পারবেন, সংসদে আপনাদের ভূমিকাটা কি? ধন্যবাদ। আমাদের যে প্রেস ব্রিফিংটা হয়েছে আমির জামাতের নেতৃত্বে, সেখানে সরকারকে উদ্দেশ্য করে এই ছায়া বাজেটও ইনক্লুড করার জন্য দেওয়া হয়েছে। সরকার তো বাজেট উপর পরামর্শ চায়, সবাইকে সরকারের কাছে গিয়ে জমা দেয় তা না, সরকার বিভিন্ন সোর্স থেকে নেয়। আর প্রধানমন্ত্রী কি বলছে, এটা তো সরকারের একটা দায়িত্বের মধ্যেই পড়ে পরামর্শ বিবেচনা নেওয়ার জন্য, এটা জমা দেওয়ার প্রয়োজন নেই। 2 নম্বর হচ্ছে, আপনারা সুসম্পর্কর পার্লামেন্টের মধ্যে বলছেন, এটা আমাদের গঠনমূলক এই সেবাত্মক ভূমিকা স্পিকার স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুশৃঙ্খল গঠনমূলক ভূমিকা পালনকারী বিরোধী দল হচ্ছে আজকের এই সংসদে। এবং তিনি একথাও বলেছেন যে আমি এই সংসদে বহুবার এসেছি, এত সুন্দর গঠনমূলক বক্তব্য রেখে শৃঙ্খলা বজায় রেখে এরকম বিরোধী দলীয় নেতাও দেখিনি। বিরোধী দল নেতাই প্রথমবারের মতো জাতীয় স্বার্থ কোনো প্রস্তাব এনেছে, একথাও উনি বলেছেন। এটা জামাতের ইতিবাচক রাজনীতির যে ঘোষণা ইলেকশনের পরদিন আমির জামাত এই জায়গায় দিয়েছিলেন, সেটার কারণে পরিবেশটা তৈরি হয়েছে। আমরা এটা বজায় রাখতে চাই। সরকার যদি এটা নষ্ট করে, সেক্ষেত্রে কি